আসসালামু আলাইকুম। আমি সোমাইয়া খুলনা থেকে বলছি। ভিলেজ লাইফ ব্লগ সোমাইয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ভিলেজ লাইফের নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আজকে চিন্তা করেছি সব বাড়ির খাবারই খাবো, তাই সকালের খাবার খেয়ে চলে গিয়েছিলাম আমাদের খেতে, আর সেখান থেকে কিছু সবজি তুলে এনেছি। এখানে সব বেগুনই আমাদের নিজেদের খেতে। আমি বেগুনগুলো ধরে ধরে ভিডিও করেছিলাম, তাই আমার মেয়েও চলে এসেছে, ও বেগুনগুলো ধরে ক্যামেরার সামনে নিয়ে আসছে। অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, আর সেইভাবে বেগুন গাছে পানিও দিচ্ছিলাম না, এই জন্য বেগুনগুলো একটু পোকা ধরে গেছে। আর এখানে যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের পুকুরের পাশেই হয়েছিল। আজকে চিন্তা করেছি সব কিছুই বাড়িরটা খাবো। আর এই মাছগুলো আমার আপু পুকুর থেকে ধরেছে, তাই এখানে 2-3 রকমের মাছ আছে। 2-3 ধরনের মাছ থাকলেও সমস্যা নেই, যেহেতু নিজেদের পুকুরের মাছ খেতে অবশ্যই ভালো লাগবে। নিজেদের বাড়ির শাকসবজি, মাছ, মাংস এগুলো খাওয়ার মজাই তো আলাদা, তাই না? একে তো অনেক গরম, তার উপরে আবার অনেক দিন বৃষ্টি হয়েছিল, তো উঠিয়ে রাখা কাঁথা কাপড়ের তো আর তেমন যত্ন নেওয়া হয়নি। তো এখন বৃষ্টি যাওয়ার পরে এগুলোর একটু পরিচর্যা করছি আর কি। আসলে কাঁথা কম্বল এগুলো অনেক দিন ধরে উঠিয়ে রাখা হয়, তেমন ব্যবহার করা হয় না। তো মাঝে মধ্যেই এভাবে রোদ দিয়ে তারপরে শুকিয়ে রাখলে ভালো হয়। আমার যেহেতু নতুন সংসার, তাই নতুন সংসারের জিনিসপত্রগুলো আমার খুবই শখের, তাই একটু বেশি কদর করি। যেহেতু সংসারটা নিজের, তাই সংসারের প্রত্যেকটা জিনিসেরই খুব শখের। তারপরও কিছু কিছু জিনিস থাকে না বেশি একটু শখের, তো এই জায়নামাজগুলো আমারই তেমন খুব বেশি শখের ছিল। তো আমি আপনাদের মাঝে কথা বলতে বলতে প্রথমে তো জায়নামাজগুলো গুছিয়ে নিলাম, তারপরে কম্বল আর কাঁথাগুলো সব গুছিয়ে রাখছি। কাঁথা, কম্বল, বেডশিট এগুলো সবই আগে রোদে শুকিয়ে নেওয়া হয়েছে, তারপর একটু ঠান্ডা হলে আস্তে আস্তে সব গুছিয়ে রাখছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু যা কাজ করেছি তারই কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। বড় খাতাগুলো তো সব গুছিয়ে নিলাম, এখন আসেন আপনাদের সাথে আমার মেয়ের কাঁথাগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এখানে নকশি কাঁথাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই আমার নিজের হাতে সেলাই করা। আমার মেয়ের জন্য নিজে সেলাই করেছি। যেহেতু আমার প্রথম সন্তান আমার মেয়ে, তাই মেয়ের জন্য তো ভালোবাসাটা একটু বেশিই থাকে, তাই এই কাঁথাগুলোর ভিতরে অনেক বেশি আবেগ, ভালোবাসা, মায়া জড়ানো, খুব যত্ন করে রাখি। কাঁথা কম্বলের কাজ মোটামুটি গুছিয়ে রেখে এখানে রান্না করার জন্য চলে এলাম। মাছগুলো কেটে রেখেছি, আর এখানে হচ্ছে শাক রান্না করব। আসলে রান্না না, ভাজি করব। আমাদের এখানে চিংড়ি মাছ যেহেতু অ্যাভেলেবল সবসময় পাওয়া যায়, তাই যে কোনো রান্নাতে আমরা চিংড়ি মাছ সবসময় ব্যবহার করি। এগুলো যেহেতু বাড়ি থেকে নেওয়া শাক, তাই 2-3 ধরনের শাক মিশ্রণ করা আছে, তাই অনেকগুলো দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে টেনে একেবারে অল্প হয়ে যাবে। তো শাক ভাজির মশলার উপরে শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আর তারপরে তো ঢাকনা সরিয়ে দেখলাম একেবারে অল্প হয়ে গেছে শাক। আর এই শাক ভাজিটা কিন্তু আমার মেয়েও খুব পছন্দ করে খেতে। প্রচণ্ড গরমে কিন্তু হাঁসগুলোর অনেক কষ্ট হচ্ছে, কিভাবে পানি খাচ্ছে দেখলে খুবই মায়া লাগে। আর এখানে আমার আম্মু মাছগুলো ভেজে নিচ্ছে। গরুর মাংস যেভাবে সব মশলা মেখে তারপরে ভাজি করে, ওভাবেই এরকম ভাজি করবে। এগুলো যেহেতু আমাদের নিজেদের পুকুরের তাজা মাছ ছিল, তাই এভাবে ভাজি করছে। আর এভাবে অনেক সময়ই ভাজি করে, খেতে কিন্তু খারাপ লাগে না। এখন তো আর প্রত্যেকদিন তাজা মাছ খাওয়া হয় না, ফ্রিজের মাছ খেতে হয়। তো ফ্রোজেন করা মাছগুলো তো আর এভাবে ভেজে খাওয়া যায় না, ভাজার আগে অবশ্যই তেলে ভেজে নিতে হয়।
আর এগুলো তো আমাদের পুকুরের তাজা মাছ ছিল, তাই আমার আম্মু এভাবে ভাজি করছে। এভাবে মাছ ভাজি করলে কিন্তু একেবারে খারাপ লাগে না, বরং খুব ভালোই লাগে। আমার আম্মু প্রায় এরকমের ভাজি করে। এই ছিল আমাদের দুপুরের খাবার, শাক ভাজি আর বেগুন দিয়ে মাছ ভাজি। আহামরি বেশি কিছু না হলেও নিজেদের বাড়ির শাক সবজি মাছ, তাই খুব ভালো লাগছিল। খাবার পরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর আসরের পরে আবার রান্নাঘরে চলে এলাম পায়েস রান্না করতে। যেদিন আমি সন্ধ্যাবেলার নাস্তা বানাই সেদিন একটু আগে আগে চলে আসি, যাতে মাগরিবের নামাজ পড়ে অপেক্ষা করতে না হয়, তাড়াতাড়ি খাওয়া যায়। এখানে আমি কিছুটা গরুর দুধ জাল করে ঘন করে নিয়েছি, আর এখানে 1 কাপের মতো পোলাওয়ের চাল আছে। এই পোলাওয়ের চালটা দিয়েই আজকে আমি পায়েস রান্না করব। পোলাওয়ের চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিব। দুধেও সেদ্ধ করা যায়, কিন্তু আমি একটু আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখন চালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর চালের ভিতরে কিছুটা দুধ মিশিয়ে নেব। পোলাওয়ের চালগুলো একেবারেই নতুন ছিল, আমার মাত্র 10 মিনিটের মতো সময় লাগছে চালগুলো সেদ্ধ হতে। আর এখানে আমি কিছুটা গরুর দুধ দিয়ে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ভিজে নরম হয়ে গেছে। এখন আমি সব কিছু একসাথে মিলিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে নেব। এখানে চাল সেদ্ধ আর সাবুদানাগুলো আমি মিশিয়ে নিয়েছি, তারপরে এখানে চিনি অ্যাড করেছি। চালগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার আগে নাকি চিনি দিলে চালগুলো সেদ্ধ হয় না, যদিও আমি সত্যিটা জানি না, আর এই কথাটাও কতটুকু সত্য তাও জানি না। তারপরে যেহেতু বড়রা বলেছে, তাই ওইটাই মেনে চলি। সব কিছু মিশিয়ে নিয়ে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে তো আমার সাবু রান্না শেষ। এতক্ষণ ধরে যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই পায়েস খাই, সেই সাথে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।